নমস্কার। আমি খুব কম সময় ধরে বলবো, তার কারণ সুমিতাদির ধমক নয়, তার কারণ আমি যা যা বলবো বলে ভেবেছিলাম মানবেন্দ্র সেই বিষয়গুলোকে আমার তুলনায় অনেক ভালো করে বলে ফেলেছেন। কাজে ওইটা নিয়ে আর কচলানোর কোনো দরকার নেই। কিন্তু যে জায়গাটা মানবেন্দ্র স্পর্শ করেও সরে গেছেন, সেই জায়গাটা আমার জন্য একটু বাকি রেখেছেন আর কি। মানে প্রমথনাথ বিশি যেমন রবীন্দ্রনাথকে বলেছিলেন যে গুরুদেব আপনি যাত্রাটার আপনি লিখবেন আর দু একটা জিনিস আমাদের জন্য ছেড়ে রাখবেন, সেই রকম মানবেন্দ্র আমার জন্য থিয়েটারের জায়গাটা একটু ছেড়ে রেখেছেন। সেইটা নিয়ে আমি একটা দুটো কথা বলবো, বলে তারপরে আমি রক্তকরবী নিয়ে আমার সামান্য কিছু কথা বলবো। এই কারণে মঞ্চের কথাটা বলবার কথা মনে হয়েছে আমার, তার কারণ আজকের এই যে আলোচনা সভার মুখ্য প্রতিপাদ্য, যেটা আমার নামটা মনে পড়ছে না আলোচনা সভার নামটা, যে 100 বছর আগে রক্তকরবী নামে একটি নাটক লেখা হয়েছিল, 100 বছর পরে এখনো পর্যন্ত বস্তুত রক্তকরবী একটা ভীষণ জীবন্ত নাটক। বেশ কিছু দল রক্তকরবীর অভিনয় করছেন, অনবরত রক্তকরবীর শতবর্ষ ইত্যাদি উপলক্ষে নানান জায়গায় আলোচনা সভা, সেমিনার টেমিনার ইত্যাদি ইত্যাদি হচ্ছে। মানে আমার অবস্থা, নিশ্চয়ই আরো অনেকেরই অবস্থা প্রায় সরস্বতী পুজোর পুরুতের মতন। আজকে আমি এইখানে যে, কালকে আবার বারাসাতে এই রক্তকরবীর শতবর্ষ নিয়ে বক্তৃতা আছে, ইত্যাদি 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 ইত্যাদি। এই সমস্ত একটা নাটক 1926 সালে যদি ধরি আমি, তাহলে সেখান থেকে এই 2025 সাল পর্যন্ত এতটা জ্যান্ত হয়ে থাকে কি করে, তার একটা চেহারা মানবেন্দ্রর বক্তৃতার মধ্যে দিয়ে তো বেরিয়ে এসেছে নিশ্চয়ই। তার যে বহু স্তর আছে তার মধ্যে, সেগুলো তো বেরিয়ে এসেছে, সুমিতা দিও বলবেন। আমাদের নাটকের লোকেদের একটা মুশকিল আছে, মুশকিলটা গণনাট্য থেকে শুরু হয়েছে এবং গণনাট্য আমাদের ভেতরে ওটা সঞ্চারিত করে দিয়েছে। সেটা হচ্ছে যে, যে নাটকটা তুমি করবে সেই নাটকটা অতি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক মানে কোনো না কোনো ভাবে প্রাসঙ্গিক, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা রাজনীতির দিক থেকে, সমাজনীতির দিক থেকে, বা বৃহত্তর যে মানুষ, সেই বৃহত্তর মানুষের ভাবনা চিন্তা, স্বার্থ ইত্যাদি ইত্যাদির দিক থেকে সেটাকে প্রাসঙ্গিক করে তুলতেই হবে তোমার প্রযোজনাটাকে। তো রক্তকরবী যে এখনো পর্যন্ত আমাদের যারা প্রযোজক তাদের কাছে একটা খুব লোভনীয় বিষয় এবং লোভনীয় নাটক, তার থেকে বুঝতে পারা যায় যে রক্তকরবী এখনো পর্যন্ত নাটকটা খুব প্রাসঙ্গিক। মানবেন্দ্র যে জায়গাটা স্পর্শ করলেন না নাটকের প্রযোজনার যে দিকটা, সেই প্রযোজনার দিকের সূত্র ধরে আমি কতগুলো কথা দিয়ে আমার বক্তব্য শুরু করি। সেটা কেবলমাত্র যে রক্তকরবী নিয়েই থাকবে তা নয়। আমি আপনাদের একটা গল্প বলি। গল্পটা বাইরের কত লোক জানেন না জানেন আমি জানি না, কিন্তু বহুরূপীর ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে এই গল্পটা খুব চালু আছে। গল্পটা হচ্ছে রাজা অয়দিপাউস নাটকের মহলা হচ্ছে, খুব বিখ্যাত প্রযোজনা, বহুরূপীর, সৌম্য মিত্রের নির্দেশনা ইত্যাদি। সেখানে কোরাসে অভিনয় করছেন বহুরূপীর তিনজন প্রথম সারির অভিনেতা, কুমার রায়, দেবতোষ ঘোষ এবং শান্তি দাস। সেখানে একটা কোরাসের একটা জায়গার মহলা শুরু হয়েছে, সারাদিন ধরে মহলা চলবে। সকাল 10টার সময় শুরু হয়েছে, সকাল 10টার সময় মহলা শুরু হয়েছে, 3টে লাইন। সে 3টে লাইন আমার এক্ষুনি ঠিক ঠিক মনে পড়ছে না। তার মুখ্য বিষয়টা হচ্ছে যে, এই যে থেবাই এ আজ অন্ধকারের মধ্যে ডুবে গেছে, বা এই ধরনের কোনো একটা দুটো 3টে লাইনে এই কথাটা বলা হচ্ছে। মহলাটা শুরু হয়েছে সকাল 10টা নাগাদ। রাত্রি 9টার সময় তৃপ্তি মিত্র এসে বললেন, কি ওরা পাগল হয়ে যাবে, তুই ছেড়ে দাও ওদেরও, কালকে সকালে হবে, আজকে এই পর্যন্তই থাক, ছেড়ে দাও। সুমিত্র খুব রেগে গিয়ে বললেন, তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না, আমি ওদের দিয়ে কিছুতেই বলাতে পারছি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই গল্পটা খুব চালু ছিল, মানে চালু বহুরূপীতে আমরা যখন ছিলাম। তো আমি দেবতোষ ঘোষকে জিজ্ঞেস করছিলাম যে, আপনারা তিনজনই প্রতিষ্ঠিত অভিনেতা, ভালো অভিনেতা, কেন কেন এটা হচ্ছিল, কেন, কি কি চাইছিলেন উনি? দেবতোষ ঘোষ যেটা বললেন আমাকে, উনি চাইছিলেন এই যে থেবাই আজ অন্ধকারে ডুবে আছে বা ইত্যাদি, এই যে সংলাপটা, এই সংলাপটা শোনা মাত্র যেন মানুষের তার সময়কার পশ্চিমবঙ্গের কথা মনে পড়ে যায়। এইটা হচ্ছে আমরা যারা নাটক করি তাদের একটা অন্যতম প্রধান লক্ষ্য হওয়ার কথা। আমরা সবসময় সেই লক্ষ্য পূরণ করতে পারি না, এটা তো স্বীকার করে নিতেই হবে। কিন্তু এটা কি করে হয়? মানে রাজা অয়দিপাউসের একটা
সংলাপ কেমন করে আমাকে আমার সময়ের সঙ্গে যুক্ত করে দেবে, যুক্ত করে দিতে পারে তো নিশ্চয়ই তার ভাষা, যুক্ত করে দিতে পারে তার পোশাক আশাক, আলো ইত্যাদি 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 ইত্যাদি, যুক্ত করে দিতে পারে কেমন করে কথাটা বলা হচ্ছে এবং কেমন করে কোন অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে কথাটা বলা হচ্ছে। অর্থাৎ এই যে গলার আওয়াজটা কেমন করে সেই আওয়াজটা বেরোলো, তার ভেতর দিয়ে কোথাও ওই অনুষঙ্গটা তৈরি করে দেওয়া সম্ভব। বহুরূপীর যে প্রযোজনার কথাটা আমি বলতে পারি, সেই প্রযোজনা নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করা যাবে না, কিন্তু এই যে বহুরূপীর প্রযোজনা, সেখানে একদিকে তো রাজার জাল ছিল না, আমাকে রাজার জাল ছিল, অন্যদিকে গোটা মঞ্চ জুড়ে পাথরের তৈরি নানান রকম সিঁড়ি, ধাপ ইত্যাদি ইত্যাদি উঠে গেছে। অর্থাৎ একটা কঠোর সাদা এবং তার মধ্যে মধ্যে যেরকম হয় না কালো দাগ পাথরের মধ্যে, সেই ধরনের একটা দাগ, এবং তার ওপর দিয়ে যখন যাচ্ছে কে ওপরে দাঁড়াবে, কে নিচে দাঁড়াবে, কে এই যক্ষপুরীর মাথার দিকে রয়েছে, কে নিচের দিকে রয়েছে, তার কতগুলো খুব সুস্পষ্ট যুক্তিসঙ্গত বিভাজন, এই সবগুলো ভেতরে 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 কাজ করে যায়। ভেতরে ভেতরে কাজটা কিভাবে করে আমি তার একটা গল্প শোনাবো। এটা মানবেন্দ্র হয়তো জানেন না, আমি কোথাও কোথাও যে লিখিনি তা নয়, কিন্তু এই গল্পটা হয়তো মানবেন্দ্ররও কাজে লাগবে বা আপনাদেরও কাজে লাগবে। আমার এক বন্ধু, তার নাম প্রদীপ ভট্টাচার্য, আপনারা তাকে দেখেছেন, ছবি টবিতে দেখেছেন, যদি নাটকে নাও দেখে থাকেন। বহরমপুর। তো আমি এবার বহরমপুরে গেছি, বহরমপুরে যেতে প্রদীপের সঙ্গে দেখা হলো। প্রদীপ বললো যে আমার সঙ্গে চল। কোথায় যাব না, বহরমপুর জেলে ও যারা বন্দি তাদের নিয়ে একটা রক্তকরবীর প্রযোজনা করছে। সেই প্রযোজনাটা হয়েছিল, কলকাতাতে হয়েছে। তো তার রিহার্সাল দেখবি চল। গেলাম, গিয়ে জেলখানার মধ্যে সেই মানি ব্যাগ, মোবাইল যা ছিল সঙ্গে, ঘড়ি টড়ি সমস্ত ওখানে জমা রাখতে হয়। ভেতরে ঢুকে একটা ঘরের মধ্যে রিহার্সাল চলছে। যারা অভিনয় করছে তারা সব ওই জেলের কয়েদি, এবং ওই জেলের কয়েদি মানে হচ্ছে গ্রামের লোক, এবং মানে একজন তার বর অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে বলে হাঁসবটি দিয়ে তার গলা কেটে ফেলেছে, আর একজন ডাকাতির মামলার আসামি, সে হচ্ছে বিশু, এই মেয়েটি নন্দিনী। এইরকম সব, তাদের উচ্চারণ অশুদ্ধ, তাদের চাঁচা গলা, এইরকম সব তারা পাঠটা করছে, রিহার্সাল দিচ্ছে। তা মহলা হয়ে যাওয়ার পর আমাকে প্রদীপ বললো, তোর যদি কিছু জিজ্ঞেস করবার থাকে তুই জিজ্ঞেস কর। তাহলে আচ্ছা, আপনারা নাটকটা বুঝতে পারছেন? তারা কি বললো বলুন তো? হ্যাঁ, বুঝতে না পারে কি আছে। আমাদের যখন কোর্টে আদালতে নিয়ে যাওয়া হলো, বিচার টিচার হলো, তারপর জজ সাহেব রায় দিলেন, তারপরে আমাদের পুলিশের গাড়িতে তোলা হলো, তুলে আমরা ওই যে জালওয়ালা যে জানলাটা, সেই জানলা দিয়ে দেখলাম আমাদের আত্মীয় স্বজনরা সবাই দূরে মিলিয়ে গেল। তারপর থেকে এখানেই আছি, এটাই তো যক্ষপুর। প্রদীপকে একজন, ওরা বাবা বলে ডাকতো, প্রদীপকে একজন বলেছিল যে আচ্ছা বাবা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লোকটা এই কি জেল খেটেছে? প্রদীপ বলে কেন? বললো না, যদি জেল না খেটে থাকে তাহলে আমাদের ভেতরকার কথা এরকম করে জানলো কি করে? এটাও তো একটা ব্যাখ্যা, এটাও তো রক্তকরবীর একটা ব্যাখ্যা, এবং সেই ব্যাখ্যাটা এইরকম একটা পণ্ডিতদের সমাবেশে সেই ব্যাখ্যাটা করবার মতন নয়। আমি বলতে চাইছি যে এইরকম করে অজস্র নানান ধরনের ব্যাখ্যা তৈরি হতে পারে, কিন্তু এবং অজস্র নানান ধরনের মানুষ, নানান শ্রেণীর মানুষ, নানান বিদ্যে বুদ্ধির মানুষ, নানান অভিজ্ঞতার মানুষ, তাদের অভিজ্ঞতার জায়গা থেকেই ব্যাখ্যা করে। ফলে মানুষ তার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে কোনো একটা সাহিত্যকে ব্যাখ্যা করতেই পারে। আমার বলতে বলতে মনে পড়লো একজন খুব বিখ্যাত অধ্যাপক, আমি তার নাম বলতে চাই না, আবু সাইদ আইয়ুব সাকিব ও সাক্ষু বলে একটা প্রবন্ধ লিখেছিলেন ডাকঘরের উপরে, ডাকঘর নিয়ে কথা হচ্ছিল। তো সেখানে আইয়ুব তার নিজের অসুস্থতার কথা বলেছিলেন, তাতে করে সেই অধ্যাপক লিখেছিলেন যে এই সমস্ত কথা বলে সহানুভূতি আদায় করবার চেষ্টা করা হচ্ছে। আমি মানে তার সঙ্গে আমার ওই রকম করে বাক্যালাপের সুযোগ নেই, কিন্তু আমার সত্যি সত্যি মনে হয় যে একজন মানুষ তো তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই একটা নাটককে বুঝবে, বা একটা সাহিত্যকে বুঝবে, বা একটা শিল্পকলাকে বুঝবে। তাছাড়া তার বোঝবার বা অনুভব করবার উপায়টা কি? তো এইরকম, এই যে আমার খুব শুনতে শুনতে মনে হচ্ছিল যে কার্জাক ওই ছেলে মেয়েগুলোকে দিয়ে ডাকঘর করান, বাচ্চাগুলোকে নিয়ে
এবং তারপরে বাচ্চাগুলো মরে গেল। ডাকঘরের মধ্যে তো কোনো রাজনৈতিক ব্যাপার ট্যাপার আছে, হিটলারের বিরুদ্ধে অমুক তমুক এই সমস্ত কিছু নেই। তাহলে এই ভদ্রলোকটির কি মনে হচ্ছিল, কি চোখে তিনি ডাকঘরকে দেখেছেন? তাহলে ডাকঘরের একটা মানে, একটা ব্যাখ্যা, একটা অনুষঙ্গ তো তার ভেতরে তৈরি হয়েছে কোথাও। তো প্রযোজনার দিক থেকে আসলে প্রযোজনা যেহেতু অনেকগুলো স্তরে কাজ করে, কাউজান বলে ভদ্রলোক, তিনিও পোল্যান্ডেরই লোক, আবার সেই পোল্যান্ডের লোক কাউজান, তিনি বলছেন যে মোট 13টা পথ ধরে একটা থিয়েটার তার দর্শকের সঙ্গে সম্পর্ক তৈরি করে, সংযোগ তৈরি করে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়ার্ল্ড, প্রথমটা হচ্ছে এই সাহিত্যের অংশটা, তারপরের অংশটা হচ্ছে কেমন করে কথাগুলো বলা হচ্ছে, তারপরে আপনারা আন্দাজ করতে পারেন তারপর থেকে ধাপে 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 আছে যে তার মঞ্চ, তার আলো, তার মেকআপ, তার কস্টিউম, তার অমুক, তার তমুক, সেই সমস্তগুলো নিয়ে একটা সামগ্রিক যে চেহারা, সেই সামগ্রিক চেহারা দিয়ে থিয়েটার তার দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করে। এবং সেখানে 13 ভাগের 1 ভাগ হচ্ছে লেখাটা, ওই যে যেটা মানবেন্দ্র বলছিলেন যে মঞ্চ পাঠটা সম্পূর্ণ আলাদা একটা পাঠ, সেই আলাদা একটা পাঠ, আলাদা একটা ব্যাখ্যা মঞ্চের যে অভিনয় তার ভেতর দিয়ে বেরিয়ে আসে। এখানে ছেলে মেয়েদের জন্য একটা কথা বলি, যেটা মানবেন্দ্র বলেছেন, তার বাইরে তার সূত্র ধরেই একটা দুটো কথা বলি। যক্ষপুরী একটা শহর। কেমন শহর? একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের একটা শহর। ধরা যাক আসানসোল, ধরা যাক দুর্গাপুর। আমরা যারা কলকাতায় থাকি তারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, ধরা যাক সল্ট লেকে সেক্টর এ, সেক্টর বি, অমুক সেক্টর তমুক সেক্টর, এরকম করে খুব পরিষ্কার করে ভাগ করে দেওয়া আছে। এবং ওই দিকটা বড় লোকরা থাকে, ওই দিকটা গরিব লোকেরা থাকে, এরকম করে ভাগ করে দেওয়া আছে। রক্তকরবী নাটকেও কিন্তু যক্ষপুরীতে অমুক পাড়া তমুক পাড়া, অমুক পাড়া তমুক পাড়া করে পরিষ্কার ভাগ করে দেওয়া আছে। এই লোকটা 1926 সালে এইরকম করে পাড়ার বিভাজনটা করছে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এই কথাগুলো আপনারা জানেন সকলে, কিন্তু আমি পরের কথার ভূমিকা হিসেবে বলতে চাই। ধরুন যক্ষপুরীতে রাজা আছেন, তার নিচে পরপর 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 অফিসাররা আছে, সেই অফিসারদের নাম হচ্ছে সর্দার। তার পরের ধাপে মোড়ল আছে, তারা ধরা যাক কেরানি টেরানি ইত্যাদি ইত্যাদি। তার বাইরে একটা বড় শহর তৈরি করা হয়েছে, সেখানে একটা লেখাপড়া শেখাবার জায়গা হয়েছে, সেখানে অধ্যাপক আছে বা পুরাণ বাগিশ আছে, ডাক্তার আছে, পুলিশ আছে, এরকম সব নানান রকম আছে, আর শ্রমিকরা আছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটা নিয়ে আমার আলাদা করে কিছু বলবার নেই। কিন্তু আমি বিশুর কথা বলতে পারি। বিশু, সে একটি মেয়েকে ভালোবাসতো, ভালোবাসবার পরে তো নন্দিনী রঞ্জনকে ভালোবেসেছে, বিশু কিছু বলেনি, বিশু আস্তে আস্তে সরে এসেছে। এবং এই যে সরে আসবার পরে তার মনে হয়েছে যে ও আচ্ছা, আমি ভালোবাসা কোথাও পেলুম না তো। কিন্তু তার সে খুব ভুল করে, খুব ভুল ভাল একটা মেয়ের প্রেমে পড়েছে। এইটা 1926 সালে যেমন সত্য ছিল, 2025 সালেও ঠিক তেমনি সত্য। যেমন ওই সল্ট লেকের মতন করে শহরটাকে ভাগ করে দেওয়া সেটা সত্য, যেমন করে এই সামাজিক যে বিভাজনগুলো সেইগুলো সত্য, ঠিক তেমনি করে এই ব্যাপারটাও সত্য। যেটা মানবেন্দ্র বলছিলেন যে একটা শ্রেণীগত সত্য আছে, একটা ব্যক্তিগত মানুষের জীবনের সত্য আছে, ব্যক্তিগত মানুষের উপলব্ধির সত্য আছে, অনুভবের সত্য আছে, সেটা একটা সত্য। সেইটা করতে গিয়ে সে এবার অন্য একটা মেয়ের প্রেমে পড়ে। সেই মেয়েটা বললো যে ওইখানে আমাকে নিয়ে যাও, তুমি বড় চাকরি বাকরি করো, তাহলে বুঝি তোমার ক্ষমতা। সেও যাকে বলে বেশ চেতিয়ে গেল, এবং চেতিয়ে গিয়ে করে পুলিশে যোগ দিল। পুলিশে যোগ দিয়ে তাকে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যে জায়গাটায় আমি পৌঁছতে চাইছি সেটা হলো তাকে চর বৃত্তি করবার জন্য বলা হলো, শ্রমিকদের মধ্যে তুমি চর বৃত্তি করো এবং খবর টবরগুলো আমাদের দাও। আপনারা সবাই জানেন যে আজকে এই চরবৃত্তির জায়গাটা ঠিক কোন জায়গায় চলে গেছে। আপনি একটা বন্ধ মোবাইলের সামনে যদি ভালো গেঞ্জি নিয়ে 5টা 10টা 15টা 20টা কথা বলেন, তারপর থেকে আপনার মোবাইলে ক্রমাগত গেঞ্জির বিজ্ঞাপন আসতে থাকে। কোথা থেকে শোনে? সে শোনে তো, জানে তো।
আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা কথাবার্তা বলছি, আমরা যারা আচার আচরণ করছি এবং মনে করছি খুব স্বাধীন, নানান রকম মতামত প্রকাশ করছি, এই করছি সেই করছি, তারা কল্পনাও করতে পারছি না আমরা প্রত্যেকে কিন্তু একটা জালের মধ্যে ঢুকে বসে আছি এবং আমাদের সমস্তটা স্ক্যানারে পরিষ্কারভাবে কোনো একটা জায়গা বা কোনো কোনো জায়গায় খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে তাদের সামনে ধরা দিচ্ছে। 1926 সালে লোকটা এইসব কথাগুলো লিখেছে যে একেবারে ভেতরে 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 চর বসিয়ে দেওয়া হয়েছে তার খবরগুলো। সেটা বিশুট ক্ষেত্রে নয়, আলাদা করে অন্য সংলাপের মধ্যেও তো আছে। কোনোটাই তোমার ব্যক্তিগত নিভৃতে বলবার মতন কোনো বিষয় নয়, সমস্তটাই বেরিয়ে পড়বে। এই যে রাজার জালের যে কথাটা, রাজা একটা জালের আড়ালে থাকে। এই জালটা কি মানবেন্দ্র বলেছেন, ক্ষমতার জাল ইত্যাদি ইত্যাদি। আমি এই মেয়েদের একটা কথা জিজ্ঞেস করি, ছেলে মেয়েরা যারা আছো তাদের জিজ্ঞেস করি, সামনে যারা আছেন তাদের বলছি না। এই জাল ব্যাপারটা কি? দুটো কথা আমি রাজার সূত্র ধরে একটু বলতে চাই। এই জাল ব্যাপারটা কি? ধরো তুমি যদি আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাও, পারবে? আমার এক বন্ধু, সে রবীন্দ্র ভারতীর অধ্যাপক, সে কি একটা কারণে যেন কিরম করে সোনিয়া গান্ধীর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। সে সেখানে গেছে, সোনিয়া গান্ধী বাগানে পায়চারি করতে করতে তার সঙ্গে কথা বলছিল। তো আমাকে বলছে যে সোনিয়া গান্ধী আছেন, আমি আছি, উনি আমার সঙ্গে কথা বলছেন, আর সোনিয়া গান্ধীকে ঘিরে আছে সিকিউরিটি। এটা জাল না? 1926 সালে লেখা, কিন্তু ভবিষ্যৎ প্রশ্ন বলে মনে হয় না? ধরা যাক এই যে তোমরা, আমি আপনাদের আবার বলছি, আপনাদের আবুলিশ করে দিচ্ছি, আমাদের সেটা হচ্ছে যে আধুনিক কালে ট্র্যাজেডি লেখা সম্ভব নয়। এর একটা মত চালু আছে, কোনো কোনো সাহেব তারা বলছেন যে না, আধুনিক ট্র্যাজেডি বলে কিছু হয় না, মডার্ন ট্র্যাজেডি বলে কিছু হয় না। তার কারণ আধুনিক কালে ট্র্যাজেডির যে নায়ক বা নায়িকা, তাকে একটা দূরধিগম্য হতে হবে, তো তাকে একটা লার্জার দ্যান লাইফ হতে হবে, তো তার সম্পর্কে বহু দূর থেকে একটা প্রচন্ড সম্ভ্রমের বোধ তৈরি থাকতে হবে তোমার মনের মধ্যে। তা না হলে তার পতনটা ওই রকম একটা ভয়ঙ্কর পতন বলে আমার মনে হবে কি করে? আমি যদি পড়ে যাই তাহলে সেই পতনটা তো আর ট্র্যাজিক পতন হতে পারে না। তার জন্য একটা দূরত্ব দরকার। এই দূরত্বটা আধুনিক কালের মানুষের মধ্যে থেকে আমরা পাই না। তার কারণ হচ্ছে যে টেলিভিশনের লোকটাকে দেখছি, নরেন্দ্র মোদী, ঠিক আছে, একটা মেটে খাটো লোক দাঁড়িয়ে আছে, ভালো, ছাতিটা চওড়া, কিন্তু সেটা 56 ইঞ্চি বলে মনে হয় না, কিন্তু চওড়া, এই পর্যন্ত। আমার আপনার মতনই তো সাধারণ মানুষ সে। কিন্তু এই যে রাজা, সেই রাজা এই যে জালটা আছে, সেই জালটা অসম্ভব নানান রকম গ্যাজেটস দিয়ে, নানান রকম ইলেকট্রনিক অমুক তমুক দিয়ে, আমি যদি আজকের পরিপ্রেক্ষিতে ভাবি, এবং নানান রকম সমস্ত যন্ত্রপাতি দিয়ে, সিকিউরিটি দিয়ে সাজানো রয়েছে। এই জালের মধ্যে কাউকে আমি যখন দেখছি, সে যদি আমার মতন দেখতে লোক হয়, তাহলে আমার কিরকম, তাকে একটা বিরাট লোক বলে মনে হবে না? একটা বিরাট লোক এখানে এলেন, রাজ্যপাল এলেন ধরা যাক, কিন্তু আমার মতোই দেখতে, কিন্তু কিরকম একটা লাগে। মানে একটা, এই যে নন্দিনী যখন বলে যে চেহারাটা কি দেখতে কিরকম, যেন সাতমহলা বাড়ি, সিংহদ্বার, বাহু দুটো কোন দুর্গম, দুর্গের লোহার অগল, মনে হয় রামায়ণ মহাভারতের থেকে বেরিয়ে এসেছে কেউ। সত্যি সত্যি রাজা যে ওই রকম নয়, সেটা হয়তো আমরা যুক্তি দিয়ে বুঝতে পারি। সে তো মানুষই, একটা মানুষ যে একটা শুকনো জীবনযাপন করে, যে শুকনো জীবনযাপনের মধ্যে ভালোবাসা বলে কিছু নেই। রবীন্দ্রনাথের, আমি যেটুকু বুঝি, আমি খুব কম বুঝি, সামান্য বুঝি, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে রবীন্দ্রনাথের একেবারে মূল যে জায়গাটা, সেইটা হচ্ছে ভালোবাসা। রাজা ভালোবাসা পাচ্ছে না, সে একের পর এক মেয়েকে এনেছে, ছিবড়ে করে ফেলে দিয়েছে। এই একটা মেয়েকে দেখে তার ভেতরে মনে হলো খুব একটা গোলমাল হয়ে গেল, কোন একটা ফুটো দিয়ে তার ভেতরে একটা অন্য স্রোত ঢুকে পড়লো, যে স্রোতটা তাকে ভেঙে দিচ্ছে।
আমার কাছে এটা খুব মজার লাগে যে রক্তকরবী নাটকটা যখন লেখা হচ্ছে তার পাশাপাশি রবীন্দ্রনাথ একটা উপন্যাস লিখেন। রক্তকরবীতে যেরকম একটা যেটা বলছেন যে উপকথার মতন একটা চেহারা আছে, ওরকম চেহারা ছিল, কিন্তু উপন্যাসে তো সেরকম নয়। উপন্যাসটা এরকম সমাজের 5টা মানুষকে নিয়েই তৈরি করা। সেইখানে একটা লোক, সেও প্রচুর বিত্ত বাড়িয়েছে, প্রচুর ধন সম্পদ, এই সবাই তাকে খুব ভয় করে চলে, তার ভালোবাসার কোনো জায়গা নেই, তার একটি নারীও আছে, সেই নারীকেও সে ভোগ করে, কিন্তু ভালোবাসার কোনো জায়গা নেই। সে একটা মেয়েকে বিয়ে করেছে এবং সে বুঝতে পারছে এই মেয়েটা আমাকে ভালোবাসছে না। সে বেচারি প্রাণপণে কেমন করে মেয়েটার ভালোবাসা পাবে তার জন্য আপ্রাণ আঁচড়ে কামড়ে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। সে দামি আংটি দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, কিছুতেই মেয়েটার মন বলছে বলে তার মনে হচ্ছে না। একদম রক্তকরবীর মতো মনে হয় না? যোগাযোগ। তার মানে এই একেবারে সমসাময়িক কালে লেখা। কিন্তু তবে রবীন্দ্রনাথের মাথার মধ্যে এই ব্যাপারটা কোথাও একটা ছিল যে এই যে একটা বিশালতার জায়গায় যদি চলে যাই, আমি মনে করি যে রবীন্দ্রনাথ কিন্তু একটা বিশালতার জায়গায় চলে গেছেন, কিন্তু আপনারা সকলেই জানেন, আলাদা করে খেয়াল করবার, আলাদা করে বলে দেবার দরকার নেই, রবীন্দ্রনাথ খুব বিশালতার জায়গায় চলে গিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ, আপনারা এখানে বিদ্বজ্জনেরা আছেন, আপনারা আমাকে মার্জনা করবেন, প্রভূত পরিমাণে ফক্কুড়ি করতেন, বিশেষ করে বনমালীর সঙ্গে চারটি ইয়ার্কি করলেন, মৈত্রী দেবীর সঙ্গে চারটি ইয়ার্কি করলেন। আমি বলছি যে এই যে একই সঙ্গে খুব সহজ হয়ে থাকতে হবে আমাকে, সহজ হয়ে থাকা ওর ভেতরে এইটা ছিল, থাকতে হবে আমাকে বাধ্যতার জায়গা থেকে যে তা নয়, কিন্তু ওর ভেতরে একটা খুব সহজতা, খুব একটা ঠাকুরদা ঠাকুরদা ভাব, মানে ঠাকুরদা আবার রবীন্দ্রনাথের ঠাকুরদা নয়, এমনি পাড়ার ঠাকুরদা বলছে, সেই রকম একটা ভাব, এই সমস্ত গুলো ছিল। এই যে খুব জটিলতা এবং খুব সহজতা, এর মধ্যে একটা অদ্ভুত মিলমিশ, এইটা রবীন্দ্রনাথ তৈরি করেছে। আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু একটা ছোট্ট কথা একটু বলি। সেটা হচ্ছে যে রক্তকরবী লিখবার আগে রবীন্দ্রনাথ অনেকগুলো দেশ ঘুরেছেন, তো 20-21 সালটা জুড়ে রবীন্দ্রনাথ ইউরোপ, আমেরিকা ইত্যাদি ইত্যাদি ঘুরেছেন। তো সেখানে নিউ ইয়র্ক থেকে রবীন্দ্রনাথ বেশ কিছু চিঠি লিখছেন C.F. অ্যান্ড্রুজকে। সেই চিঠিপত্রগুলো ছাপা আছে, আপনারা জানেন, আর বাংলা অনুবাদও আছে, মলিনা রায় বলে একজনের লেখা। এবং সেই লেখাটা পড়ার একটু বিপদ হচ্ছে এই যে সেই চিঠিগুলো পড়লে মনে হয় যে ওটা রবীন্দ্রনাথের লেখা, মানে ভাষাটা এমনই মলিনা রায়ের যে প্রায় রবীন্দ্রনাথের ভাষা বলে মনে হয়। সেই চিঠিগুলো যদি একটু পড়া যায় তাহলে অদ্ভুত কতগুলো ব্যাপার তৈরি হয়। আমার নিজের রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে একটা কথা খুব মনে হয়, সেইটা আমি বলি। তার আগে আমি অন্য আর একটা কথা বলি। এখানে খুব ন্যাশনালিজমের কথা হচ্ছিল, তো ন্যাশনালিজমের একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ এরকম কথা লিখছেন যে ওয়েস্টার্ন নেশন, আমার ঠিক ঠিক কথাগুলো মনে পড়ছে না, ওয়েস্টার্ন নেশন ইজ লাইক আ ড্যাম, যেটা নাকি সভ্যতার ফ্রি ফ্লোকে আটকে দিচ্ছে। মুক্তধারা। মানে রবীন্দ্রনাথ না, আমার এটা খুব মনে হয়, এটা মানবেন্দ্র অনেক ভালো বলতে পারবে, যে রবীন্দ্রনাথ অনেক সময় এই চিঠিপত্রে অমুকে তমুকে কোনো একটা উপমা ব্যবহার করলেন, নাটকের মধ্যে সেই উপমাটাকে একটা শরীর দিয়ে দিলেন, নাটকের মধ্যে সেই উপমাটাকে একটা পটভূমি তৈরি করে দিলেন। যেমন এই অ্যান্ড্রুজকে লেখা চিঠিপত্রগুলো, এই চিঠিপত্রগুলোর মধ্যে রবীন্দ্রনাথ বলছেন যে আমি একটা ডানজিয়নের মধ্যে, একটা নিউ ইয়র্ক শহরের মধ্যে আমি একটা অবরোধের মধ্যে বাস করছি, মাটির তলায়, তো পাতালের মধ্যে। বলছেন যে এই যে সভ্যতাটা, এটা ল্যান্ড অফ অ্যারিথমেটিক, 69-47 খ। বলছেন যে এই যে সভ্যতা, এইটা হচ্ছে বালির মতো গ্লিটারিং, চকচক করে, আমি প্রকাণ্ড মরুভূমি। মানে পড়তে পড়তে কিরকম একটা অদ্ভুত লাগে যে একদম চিঠিপত্রগুলো যে সমস্ত উপমাগুলো ব্যবহার করছেন সেগুলোকে নিয়ে এসে আরো অনেকগুলো উপমা আছে, সেগুলো আরো আরো স্পষ্ট করে বলে হয়তো।
আমি বলছি যে রবীন্দ্রনাথ যখন এই 26-এর আগে থেকেই রক্তকরবী লিখতে আরম্ভ করছেন, রেড অলিয়ন্ডার্স লিখতে আরম্ভ করছেন, ইত্যাদি ইত্যাদি, তখন তার মাথায় আমেরিকা ছিল। এবং এর উল্টো দিকে যেটা বলছেন যে এর বিপরীতে আমি দেখতে পাচ্ছি শান্তিনিকেতন যেন ফুলের মতো ফুটে উঠছে। এই যে আমেরিকা দর্শনটা, নিউ ইয়র্ক দর্শনটা এবং সেই অভিজ্ঞতার কথা বলা, এইটা একটা শরীর পাচ্ছে রক্তকরবীর মধ্যে। এবং সেই আমি যখন কোনো একজন বড় মাপের মানুষ একটা কথা বলেন, হ্যামলেট প্রসঙ্গে একটা কথা আছে, আমার যতদূর মনে পড়ছে কিটো বলে একজন বলেছিলেন যে হ্যামলেট হচ্ছে একটা স্পঞ্জের মতো, তাকে যেখানে রেখে দেবে সেই জায়গাটাকে সে শুষে নেবে। রক্তকরবী একটা স্পঞ্জের মতো, যে সময় রাখা যাবে সেই সময়টাকে শুষে দেবে, সেটা 1926 হোক 2025 হোক। নমস্কার। বাহ।